Security checking, no problem. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ভিডিও দেখলেন যে আজ তার কাছে ক্ষমতা নেই, তার ব্যাগ লাগেজ তার নিজেই নিয়ে যাওয়া লাগতেছে। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের লাগেজ নিয়ে যাওয়ার জন্য কতজন লোক ছিল, কতজন তার পাশে ছিল। আজ ক্ষমতা চলে গেছে, কেউ পাশে নেই, একা একা তার এইগুলো করতে হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা ছিলেন। তো পরবর্তী নির্বাচনের পরে এখন যেহেতু সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে, তারেক রহমান এখন প্রধানমন্ত্রী। গত 2 দিন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিম্মি করে রাখা হয়েছিল। তো পরবর্তীতে তিনি গতকালকে দেশ ছেড়ে চলে গেছেন। তো এটাই আমি বলতে চাচ্ছি যে ক্ষমতা এমন একটা জিনিস, যখন পাশে থাকে না তখন তাদের কি অবস্থা হয় আপনারা দেখেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য অনেক কিছু করতে চেয়েছিলেন, অনেক কিছু ওয়াদা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে কি করলেন? তিনি একটা সুষ্ঠু নির্বাচন পর্যন্ত করতে পারলেন না। আবার সেই ওই দাদাদের জিম্মি করা লোকদের কাছে দেশ দিয়ে চলে গেলেন। জামাতে ইসলামী যদি কোনোদিন এককভাবে ক্ষমতায় আসে তাহলে এই সব সিন্ডিকেট ভেঙে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকেও এটাও পারেনি। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক ভুল ছিল। তিনি ইচ্ছে করেই তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠকেই সব কিছু ঠিক করেছিলেন যে তারেক রহমানকে ক্ষমতায় নিয়ে আসবে। তো এখন ক্ষমতা চলে গেছে, আপনার এখন জীবন নিয়ে টানাটানি কেন? আপনি 2 দিন জিম্মে থাকার পরে দেশ ছেড়ে পালিয়ে গেলেন কেন? আপনি না প্রধানমন্ত্রী ছিলেন 2 দিন আগেও, পালিয়ে যেতে হচ্ছে কেন? তো যাই হোক দর্শক, এই বিষয়ে নিয়ে আর কথা বলবো না। বিএনপি সরকার ক্ষমতা আসার পরে একদিন পরে হচ্ছে রমজান শুরু হয়েছে। তো রমজান শুরু হওয়ার সাথে সাথে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে। যেই লেবুর দাম 20 থেকে 40 টাকা, সেটা 120 টাকা হয়ে গেছে। বেগুনের দাম বেড়েছে, মানে সব কিছু জিনিসের, পেঁয়াজের দাম বেড়েছে, সব কিছু জিনিসের দাম আকাশচুম্বী। তো বিএনপি সরকারের গুণ এটা, ক্ষমতায় এসে এগুলো হলো। আর যারা ম্যাজিস্ট্রেট আছে তারা যদি এগুলো নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, তখন ওই দোকানদাররা ম্যাজিস্ট্রেটকে হুমকি দিচ্ছে। গত 15 বছর আমরা দেখেছি যে হাসিনার আমলে পর্যন্ত তারা সাহস করেনি ম্যাজিস্ট্রেটকে হুমকি দিতে, জব্বার ভাইকে। কিন্তু এই সময়ে মানে বিএনপি ক্ষমতায় এসে 2 দিন হচ্ছে, এখন হুমকি দেওয়া শুরু করেছে। আপনারা ভিডিওটা দেখেন। সব বন্ধ করেন, সব দোকান বন্ধ করেন। না, আমরা জরিমানা দেবো না। যা করার পারবেন করবেন, আপনি যা করার পারবেন করবেন। যেমন না আপনার পৌঁছাগো, আপনারা সুপ্রিয়ার বলেন, আপনি বলেন দোকান বন্ধ করবেন, সব দোকান বন্ধ করবো। আমরা জরিমানা দেবো না। আপনারা পরিশোধ করবেন না, আপনার কোনো ব্যাপার সেটা জরিমানা দেবেন। সব বন্ধ করেন, সব দোকান বন্ধ করেন। না, আমি কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনবো না। আমি কোনো কথা শুনবো না। আপনারা হোটেল করবে, আজকে কথা শুনবেন। আপনি যা করার পারবেন করবেন, আপনি যা করার পারবেন করবেন। না, আমি এত কথা বলবো না, আজকে কথা বলবো না। যেমন না আপনার পৌঁছাগো, আপনারা সুপ্রিয়ার, আপনারা সুপ্রিয়ার, আপনারা সুপ্রিয়ার, আমরা পৌঁছাগো, আপনারা যাবেন, আপনি রাখবেন। নো নো, আমরা রাখবো, রাখছি, আবার দিছি আপনাকে। আমরা মানবো না, তাহলে দোকান বন্ধ করবো। দোকান বন্ধ করেন, দোকান বন্ধ করেন না, সব দোকান বন্ধ করবো। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এরকম ভিডিও আপনারা কোনোদিন দেখেছেন? হাসিনার আমলেও, এই জব্বার ভাই হাসিনার আমল থেকে কিন্তু এই কাজগুলো করে আসছে না। কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছে, আপনি বুঝতে হবে। এখন দোকানদারদেরও পাওয়ার বেড়ে গেছে। সেনাবাহিনীকে হুমকি দেয়, আপনি দেখেননি? আমার খালাতো ভাই উমুক হয়, সেনাবাহিনী আমি যাবো, চ্যালেঞ্জ আপনার সাথে, আমি সংসদ ভবনে ঢুকবো। তো যাই হোক, এখন চাঁদাবাজি নিয়ে কিছু কথা বলি। চাঁদাবাজি এটা কিন্তু মানে মারাত্মক রূপ ধারণ করেছে। এর আগে আপনারা দেখেছেন যে বিভিন্ন উপায়ে চাঁদাবাজি, এখন কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে কিন্তু গ্লাস ভাঙা শুরু করেছে। এবং জনগণদের এমন আতঙ্কে রাখছে, সেখানে একজন মানে শিশু সন্তান নিয়ে সেই সিএনজিতে বসে আছে একজন মহিলা, সেখানে কাঁচে বাড়ি দিয়ে কাঁচ ভেঙে ফেলে দেওয়া হলো।
আপনারা ভালো করে ভিডিওটা লক্ষ্য করেন, আবার দেখেন ভিডিওটা। এই হচ্ছে বর্তমানে নতুন বাংলাদেশ। একটা সিএনজির ড্রাইভারকেও বর্তমানে চাঁদা দিতে হইতেছে। এই সিএনজির ড্রাইভার শুধু বলেছে আমি চাঁদা দিব না, না দেওয়ার কারণে আজকে তার সিএনজির গ্লাসটা ভেঙে ফেললো। এই বাংলাদেশকে আমরা চাইছি? আমরা তো এই বাংলাদেশ চাই নাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাইছি। এর দায়ভার কে নিবে? আমরা চাঁদা মুক্ত বাংলাদেশ চাই। ওই সিএনজির ভিতরে কিন্তু একজন মহিলা আছে এবং তার কোলে একটা শিশু। তো তাহলে এইরকম যাত্রী যেই সিএনজির ভিতর থাকে, সেই যে সিএনজির কাঁচ ভাঙতেছে, এই কাঁচের টুকরো দিয়ে যদি পড়ে, বা আতঙ্ক হবে না? মহিলাদের আতঙ্ক হবে না? কেন আপনাকে চাঁদা দিতে হবে? সরকারকে ট্যাক্স দেওয়া লাগে না, লাইসেন্স করা লাগে না গাড়ির? আপনাকে কেন চাঁদা দিতে হবে? ও সরকার ক্ষমতায় আসছে, আগে তো আপনারা এমনি মানে গাড়ি আটকে আটকে টাকা নিতেন, এখন তো কাঁচ ভাঙা শুরু করছেন, মানে টাকা না দিলে কাঁচ ভাঙবেন। এটা মানে এই সরকারের দ্বিতীয় দিন, এটা প্রথম দিন আমাদের দেখতে হলো বিএনপি সরকারের। তো দর্শক, এই চাঁদাবাজ সম্পর্কে আপনাদের মতামত কি? আমরা যেটা দেখলাম, জামাতে ইসলামে যে কয়টা আসনে এমপি হয়েছে, সেই কয়টা আসনে কোনো চাঁদাবাজি হচ্ছে না। এবং হাসনাত আবদুল্লাহ বলে দিয়েছে, আমার এলাকায় মানে দোকানদার যারা ইজারা নেয়, হাটের ইজারা নেয়, তারা ওই বাইরের দিকে গিয়েও চাঁদা তোলে। হাসনাত আবদুল্লাহ বলে দিয়েছে চাঁদা তুললে খবর আছে। এবং জামাতে ইসলামের যতগুলো এমপি হয়েছে, আমির হামজা সহ সবাই কিন্তু বলেছে কোনো চাঁদা নাই, কোনো গাড়ির চাঁদা পাবে না, কোনো চাঁদা পাবে না। তো জামাতে ইসলামের যেখানে যেখানে হয়েছে সেখানে কিন্তু চাঁদা বন্ধ হয়ে গেছে এই শপথ গ্রহণের প্রথম দিন থেকেই। কিন্তু বিএনপির এলাকায় হয়নি, সেটা আপনারা ভিডিওতে দেখলেন। এখন আসেন, এখন টিভির 4টা সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে। মানে এই গত 1.5 বছরে দেশ স্বাধীনের পর থেকে যতগুলো টিভির সাংবাদিক আছে, তার মধ্যে এই 4টা সাংবাদিক হচ্ছে দেশপ্রেমিক সাংবাদিক, এবং এরা মানে কারো দালালি করে না। তো বিএনপি ক্ষমতায় যাওয়ার সাথে সাথে এই 4টা সাংবাদিককে বহিষ্কার করল। তার মানে বাংলাদেশে কথা বলার মতো, বিএনপির বিরুদ্ধে কথা বলা বা দেশ নিয়ে কথা বলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আর কেউ থাকলো না। আপনি যদি পা চাটেন তাহলে থাকতে পারবেন, পা না চাটলে সে যত বড় সাংবাদিক হোক তাকে যেতে হবে। তো এই সাংবাদিকদের দোষ কি ছিল? আপনারা একটা ভিডিও দেখেন। তারা দুইজনই এখন কারাগারে আছেন। তাহলে আমাদের ভয়ের কোনো কারণ নেই। প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে একটা প্রশ্ন করতে চাই, যে আসলে 24-এর গণঅভ্যুত্থানের পর ইতিহাসের এক মহা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনি একটা নির্বাচনের আয়োজন করতে যাচ্ছেন, যেটি অন্য যে কোনো বারের চেয়ে আলাদা নির্বাচন। আমরা দেখেছি কিভাবে মানুষ ঈদে যেভাবে বাড়ি যেত সেভাবে উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য মানুষ বাড়িতে যাচ্ছে। আপনার আগের যে দুইজন প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন, তারা দুইজনই এখন কারাগারে আছেন। এই যে এই পরিস্থিতি আপনাকে কতটা ভাবায় এমন একটি দায়িত্ব পালনের ঠিক আগ মুহূর্তে এসে? এটা একটা এখানে যে ব্রিফিং দিচ্ছি এটার সাথে প্রাসঙ্গিক না, তারপরেও বলি, আমরা যা করেছি এ পর্যন্ত জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন অফার করব আমরা ইনশাল্লাহ, সেই লক্ষ্যে কাজ করছি এবং একদম আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এই সাংবাদিক কি মিথ্যা কথা বলেছে? হুদা কমিশনকে কি জুতার মালা পরানো হয়নি? জুতার মালা পরানো হয়েছে। কারা পরাছে? এই ছাত্র দলের নেতারা, বিএনপির নেতারাই কিন্তু এই হুদাকে জুতার মালা পরাচ্ছে। আপনারা স্ক্রিনে দেখেন ছবি। ছাত্র দলের নেতাকর্মীরাই এই হুদাকে জুতার মালা পরাইছিল। আপনিও তো ওই রকম ভাবেই এবারের নির্বাচনটা করলেন। এবারের নির্বাচনে টিআইবি রিপোর্ট, আমরা তো মুখে বলতেছি না, টিআইবি রিপোর্ট করেছে এই নির্বাচনে কত কি হয়েছে, কত কেলেঙ্কারি, কত ইঞ্জিনিয়ারিং হয়েছে। তাহলে আপনাকে নিয়ে এরকম একটা কথা বলার কারণেই কি ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সেই সাংবাদিককে বাদ করে দিলেন? এবং জুলাই সনদে আপনারা স্বাক্ষর করতেছেন না, সংস্কার কমিশনে আপনারা স্বাক্ষর করতেছেন না। তো আপনাদের চিন্তা ভাবনা কি আসলে? আপনারা কতদিন ক্ষমতায় থাকতে পারবেন? বা শেখ হাসিনা কতদিন ছিল?
আপনাদের চাইতে কিন্তু শেখ হাসিনা স্ট্রং ছিল। শেখ হাসিনার এখনো প্রশাসন পুরাটাই শেখ হাসিনার নিয়ন্ত্রণে, আপনাদের নিয়ন্ত্রণে কিছু নেই। কতদিন থাকতে চাচ্ছেন? পৃথিবীর ইতিহাসে কোনো অনেক কিছুই ঘটে যাচ্ছে। আপনারা স্ক্রিনে একটা ছবি দেখেন তো, 4 মাস এরকম হতে পারে। আপনারা মনে করেন যে আপনাদের পরিকল্পনা অনেক মানে সূক্ষ্ম, না, আপনাদের চাইতে আল্লাহ তাআলার পরিকল্পনা আরও সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেরেরা মারার করেছিল না, দারুণ্যদায় বসে তারা মিটিং করতেছে, তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে তোরা ওটি পরিকল্পনা করতেছিস, আমার পরিকল্পনা তোদের চাইতে ভালো এবং দীর্ঘ। তো এইরকম এরা হয়তো পরিকল্পনা করতেছে, কিন্তু এরা চিন্তা করে না আখিরাতের, চিন্তা করে না কিয়ামতের, চিন্তা করে না। এরা এইভাবে ক্ষমতায় যাচ্ছে, ক্ষমতায় যাওয়ার পরে এরকম কাজ কাম করতেছে, কিন্তু কিয়ামতের দিন যে একটা রাষ্ট্রের একটু এদিক থেকে ওদিক চলে যায়, সে রাষ্ট্রের প্রধানদের বা যার কারণে এগুলো হলো তাদের যে কি পরিমাণ শাস্তি হবে, আপনারা হযরত ওমরের ইয়েগুলো পড়ে দেখেন, জীবনী পড়ে দেখেন, খোলাফায়ে রাশেদিনদের জীবনী পড়ে দেখেন। তারা রাতের বেলা ঘুরেছে এবং সরকার থেকে যেগুলো অনুদান নিয়েছে, পোশাক আশাক নিয়েছে, পোশাকের ঝুল একটু বেশি হলে সেটার আবার জবাব দিয়ে করতে হয়েছে। আর আপনারা ক্ষমতা পেয়ে মনে হয় সে হ্যানত্যান হয়ে গেছেন, আপনাদের কর্মকাজ কিছু নেই। দাউদ নবী, তিনি নবী এবং বাদশাহ দুটো একসাথে ছিলেন, তারপরও দাউদ নবী অস্ত্র বানাতেন, অস্ত্র বানায় বিক্রি করতেন। দাউদ নবী প্রথমত হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়ে চলতেন। তো দাউদ নবী ছদ্মবেশে তার এলাকায় ঘুরে বেড়ায়, তো ঘুরে বেড়ায় আর জনগণ থেকে শোনে যে দাউদ নবীর শাসনামল আপনাদের কাছে কেমন লাগতেছে। তখন একটা ফেরেশতা মানুষ সেজে এসেছে, এসে বলতেছে না, শাসনামল ভালো, কিন্তু দাউদ নবী যদি নিজে কিছু কর্ম করে খেত, যদি সরকারি অনুদান থেকে টাকা না নিয়ে, সরকারি ফান্ড থেকে টাকা না নিয়ে যদি নিজে কিছু করে জীবনযাপন করতো, এটা সবচাইতে ভালো হতো। তখন দাউদ নবী বলে, আর চিন্তা করলো ঠিকই তো, আমি কেন সরকারি অনুদান থেকে টাকা নেব, আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, আমার দিয়েছে। তখন দাউদ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি অস্ত্র বানাও, লোহাকে করে দিল, অনুগত করে দিল, লোহা হাত দিয়ে চাপলে পানি হয়ে যায়। তো যুগে যুগে এরকম নবী রাসূলেরা কর্ম করে খেয়েছে। অথচ আপনি দেখেন জামাতের আমিরের তিনি ডাক্তারির পেশা, অথচ আর একটা যিনি প্রধানমন্ত্রী ছিল তার পেশা কি, তার ইনকাম থেকে আসে, এগুলো নিয়ে কেউ কিছু কথা বলে না। তো দর্শক, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই লাগেজ নিয়ে যাওয়াটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।